সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক বিষয়ে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস থেকে আমরা কিছু থিওরি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে এখানে 4টি বিষয়ের জন্য 250 টাকা, আর আপনারা যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য 70 টাকা। তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। তো আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ আলোচনা করো। প্রথমে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহের মধ্যে রয়েছে গাণিতিক শুদ্ধতা প্রমাণ। দুতরফা দাখিলার মাধ্যমে ডেবিট ও ক্রেডিট সর্বদা সমান থাকে বলে গাণিতিক শুদ্ধতা প্রমাণ করা সম্ভব। বিজ্ঞানসম্মত দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একমাত্র গাণিতিক পদ্ধতি যা দ্বারা সহজে হিসাব বিজ্ঞানের যাবতীয় সমস্যার সমাধান করা সম্ভব। পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি যার দ্বারা হিসাব পদ্ধতি পূর্ণতা লাভ করে। জবাবদিহিতা সৃষ্টি দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষিত হিসাব নির্ভরযোগ্য হওয়ায় প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য পালনে জবাবদিহিতা সৃষ্টিতে এক বলিষ্ঠ ভূমিকা পালন করেন। চুরি এবং জালিয়াতি রোধ এ পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের রদবদল করা বেশ কঠিন, তাই চুরি এবং জালিয়াতি রোধ করা সম্ভব হয়। পরিশেষে বলা যায় যে হিসাব বিজ্ঞানের সকল উদ্দেশ্যই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে অর্জন করা সম্ভব এবং এই কারণেই এই পদ্ধতিতে আজ সর্বজনভাবে গৃহীত এবং স্বীকৃত। এখন আমরা আরেকটি প্রশ্ন দেখব, বিভিন্ন প্রকার হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় পদ্ধতি আলোচনা করো। তো দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনের সাথে সংশ্লিষ্ট দুটি হিসাব বের করে একটিকে ডেবিট এবং অন্যটিকে ক্রেডিট করতে হয়। দুভাবে এই ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়। একটি হচ্ছে প্রাচীন পদ্ধতি বা প্রচলিত সনাতন পদ্ধতি এবং আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ ভিত্তিক পদ্ধতি। প্রাচীন পদ্ধতি বা প্রচলিত সনাতনী পদ্ধতি যেটি হিসাবের শ্রেণী বিভাগ বা হিসাবের প্রকৃতি অনুসারে লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার নিয়মকে প্রাচীন বা প্রচলিত পদ্ধতি বলা হয়। এ পদ্ধতিতে ডেবিট ও ক্রেডিট নিম্নোক্তভাবে নির্ণয় করা হয়। প্রথমে রয়েছে ব্যক্তিবাচক হিসাব যদি সুবিধা গ্রহণ করে সেক্ষেত্রে হবে ডেবিট এবং সুবিধা প্রদান করলে হবে ক্রেডিট ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে। এরপর রয়েছে সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। নামিক বা আয় ব্যয়বাচক হিসাবের ক্ষেত্রে ব্যয় বা লোকসান হলে ডেবিট এবং এখানে আয় বা লাভ হলে সেটি হবে ক্রেডিট। এটি হচ্ছে সনাতন পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি অনুসারে। এখন আমরা দেখব আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণের উপর কোনো প্রভাব পড়লে সেটি ডেবিট ক্রেডিট কিভাবে হবে। আমরা জানি হিসাব সমীকরণ A = L + P, A ফর অ্যাসেটস, L ফর লায়াবিলিটিস বা দায়, P ফর প্রপাইটরশিপ বা স্বত্বাধিকার। উপরে উল্লেখিত সমীকরণের অর্থাৎ A = L + P এর P এর P কে যদি মূলধন বা ক্যাপিটাল ধরা হয় এবং C এর বৃদ্ধি বা হ্রাসের বিচার করে সমীকরণ বাড়িয়ে নেওয়া হয় তাহলে বর্ধিত রূপ হচ্ছে A = L + C + I - E। এ সমান অ্যাসেটস বা সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। সমীকরণের ডান দিকের বিষয়সমূহ লায়াবিলিটিস বা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে হচ্ছে ডেবিট। সি ক্যাপিটাল বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট, হ্রাস পেলে হচ্ছে ডেবিট। আই ফর ইনকাম, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে হচ্ছে ডেবিট। ই ফর এক্সপেন্স, আয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট।
তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সুপার সাজেশনটি কিন্তু 32 পৃষ্ঠার। তো এই 32 পৃষ্ঠার সুপার সাজেশনটি পাচ্ছেন মাত্র 70 টাকায়। আর যারা এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তারা কিন্তু মাত্র 250 টাকায় পেয়ে যাবেন সুপার সাজেশনগুলো। তাই সুপার সাজেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ বা SMS বা নক করতে পারেন। তো এখন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন, খতিয়ানকে কেন সকল বহির রাজা বলা হয়? খতিয়ানকে সকল বহির রাজা বলার কারণ নিচে ব্যাখ্যা করা হলো। প্রথমে রয়েছে তুলনামূলক বিচার বিশ্লেষণ। খতিয়ানে উদ্বৃত্ত দ্বারা প্রস্তুত বিভিন্ন আর্থিক বিবরণীর সাথে বিভিন্ন বছরের কিংবা অন্য কারবারের নামে তুলনামূলক বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। শ্রেণীবিন্যাস, লেনদেনসমূহ শ্রেণীবিন্যাস করে পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্ত করে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়, ফলে হিসাব রক্ষণ কার্য সহজ হয়। গাণিতিক শুদ্ধতা যাচাই, খতিয়ানের জের দ্বারা রেয়ামিল প্রস্তুতের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই সম্ভব। স্থায়ী লিপিবদ্ধকরণ, খতিয়ান বইয়ে লেনদেনসমূহ সর্বজন স্বীকৃত দুতরফা দাখিলা পদ্ধতিতে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। ভুল ত্রুটি ও জালিয়াতি রোধ, খতিয়ানের মাধ্যমে ভুল ত্রুটি সহজে উদ্ঘাটন করা যায় এবং জালিয়াতি রোধ করা যায়। আধুনিক হিসাব বিজ্ঞানের প্রধান সকল উদ্দেশ্যই খতিয়ানের মাধ্যমে বাস্তবায়িত সম্পূর্ণ হয়, তাই খতিয়ানকে সকল বহির রাজা বলা হয়। খতিয়ানে হলো হিসাবের পাকা বই এবং লেনদেনের স্থায়ী ভান্ডার। তো এই প্রশ্নটিকে যদি আমরা এইভাবে করি সেক্ষেত্রে উত্তর কিন্তু এটি হবে যে খতিয়ানকে সকল বহির পাকা বই বলা হয় কেন, বা খতিয়ানকে লেনদেনের স্থায়ী ভান্ডার বলা হয় কেন, তাহলে এর উত্তর কিন্তু এটি হবে। হিসাব কাকে বলে, হিসাবের শ্রেণীবিভাগ আলোচনা করো, এটি আমরা দেখব আজকের এই ভিডিওতে। নির্দিষ্ট সময়ে সংগঠিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে সমন্বিতভাবে সমশ্রেণীভুক্ত করে বিবরণী আকারে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় হিসাব। অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায়, আয় ব্যয় ইত্যাদি পৃথক অথচ সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণী হচ্ছে হিসাব। অধ্যাপক এস বসু এর মতে হিসাব বলতে একটি নির্দিষ্ট সময়কালীন কোনো ব্যক্তি বা বস্তু সংক্রান্ত যাবতীয় লেনদেন সংক্ষিপ্ত বিবরণীকে বোঝায়। অধ্যাপক মোহনলালের মতে কোনো ব্যক্তি বা বস্তু সংক্রান্ত যাবতীয় লেনদেন সমূহ একত্রে সমাবেশ করে তারিখ অনুযায়ী পরপর লিপিবদ্ধ করে যে সংক্ষিপ্ত বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে। তাই বলা যায় নির্দিষ্ট সময় বা হিসাবকাল শেষে সমজাতীয় লেনদেন সমূহকে একত্রিত করে হিসাব শাস্ত্রের নিয়ম অনুযায়ী যথার্থ শিরোনামের অধীনে সাজিয়ে যে শ্রেণীবদ্ধ বা সংক্ষিপ্ত বিবরণী প্রস্তুত করা হয় সেই বিবরণী বা তালিকাকে হিসাব বলা হয়। নিচে হিসাবের শ্রেণীবিভাগ আলোচনা করা হলো। হিসাবসমূহের প্রকৃতি বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হিসাবসমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ব্যক্তিবাচক হিসাব এবং অপরটি হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে দেনাদার এবং অপরটি হচ্ছে পাওনাদার। তো এগুলো আপনারা একটু এখান থেকে দেখে নেবেন ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো 70 টাকা দিয়ে এটি এই 32 পৃষ্ঠার যে সুপার সাজেশনটি রয়েছে সেটি কিন্তু পেয়ে যাবেন। আর যারা এই 4টি বিষয় নেবেন তাদের জন্য 250 টাকা। সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনাকে SMS দিতে হবে। এরপর রয়েছে অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব আর একটি হচ্ছে নামিক হিসাব। তো এই হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ। আমরা হিসাবের শ্রেণীবিভাগ আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আরও থিওরি থেকে আমরা গুরুত্বপূর্ণ থিওরি এবং উত্তরগুলো আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।